দুপুর 2:30 ছাদে দাঁড়িয়ে আছি প্রায় 1 ঘন্টা হলো, কিছুই ভালো লাগছে না। বারবার ওই মুহূর্তের কথা মনে পড়তে অনুশোচনা কাজ করছে। কিন্তু এখন আর অনুশোচনা করে কোনো লাভ নেই, শুধু শুধু নিজের সময় নষ্ট করা। ছাদ থেকে নেমে দ্বিতীয় ফ্লোরে এসে দেখি বাসা পুরোপুরি ডেকোরেট করা হয়ে গেছে। সন্ধ্যার পরেই আপুর এঙ্গেজমেন্ট হবে, তাই সবাই বেশ ব্যস্ত, একমাত্র আমি ছাড়া। রেলিং ধরে নিচে তাকিয়ে দেখলাম আদ্র ভাইয়া কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলছে আর ডেকোরেট করতে আসা লোকগুলোকে কাজ দেখাচ্ছে। কাজে ভুল হলে ধমক না দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। এত শীতের মধ্যেও আদ্র ভাইয়ের কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। বড় বড় ঘন চুলগুলো কপালে এসে জমা হয়েছে। আদ্র ভাইয়া দেখতে বেশ ফর্সা, শুধু তিনিই না, আমাদের ফ্যামিলির সবাই বেশ ফর্সা। কিন্তু তিনি একটু বেশি ফর্সা। আদ্র ভাইয়ার ডান গালে একটা তিল আছে, যেটা আমার উইকনেস। মাঝে মাঝে মনে হয় টুপ করে তার তিলে একটা চুমু দেই। এসব ভাবতে ভাবতেই দেখলাম তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছেন। আমার তার চোখাচোখি হওয়া মাত্রই একটা চোখ টিপ দিলেন তিনি। আমি এক দৌড়ে নিজের রুমে চলে গেলাম। মনে মনে বললাম, এই লোকটা এত খারাপ কেন, সব সময় আমাকে লজ্জায় ফেলে দেয়। আদ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসছিল। তখনই পেছন থেকে সাদাপ এসে ওর পিঠে চাপড় দিয়ে বলে, বাহ, আজকাল দেখি একা একা হাসা হচ্ছে। তা কই, আমি যখন বলি একটু হাসতে, তখন তো হাসিস না, ব্যাপার কি? আদ্র নিজের মাথা চুলকিয়ে বলে, নাথিং। সাদাপ দুষ্টু এসে বলে, প্রেমে পড়েছিস নাকি? সাদাপের কথা শুনে আদ্র একটা কাশি দেয়, তারপর বলে, কি আবোল তাবোল বলছিস ভাই, প্রেমে পড়বো তাও আমি? ইম্পসিবল। তুই যে প্রেমে পড়েছিস তা আমি জানি, এবং কার প্রেমে পড়েছিস তাও জানি। আদ্র অবাক হয়ে বলে, কার? আমার পিচ্ছি বোন মায়রার। আদ্র চমকিত। মেঘের কথা শুনে মাইশার চোখে পানি এসে গেছে। ও বলে, তার মানে তুমি আমাকে ভালোবাসো না? মেঘ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, তোকে ভালোবাসবো? আমার মাথা খারাপ নাকি? তাহলে এতদিন এসব কি ছিল? টাইম পাস। মেঘের কথা শুনে মাইশা রেগে ওর গালে একটা থাপ্পড় দেয়। মাইশা মেঘকে বলে, ছি, আমার ঘৃণা হচ্ছে, আমি তোমার মতো একটা লোককে ভালোবেসেছি। এতটা নীচ তুমি, আমার বাচ্চাকে মেরে ফেলতে চাও? মেঘ বাঁকা হাসি দিয়ে বলে, তোর বাচ্চাকে না মারলে আমার পথের কাঁটা কিভাবে দূর করবো জান? মেঘ মাইশার দিকে এগিয়ে যাবে, তখনই মাইশা মেঘকে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা মেরে হোটেল রুম থেকে বেরিয়ে যায়। মাইশা বেরিয়ে যাওয়ার পর মেঘ ওর যাওয়ার দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। মেঘ বলে, ভালোবাসি প্রেয়সী, অনেক ভালোবাসি তোকে। আমি অতিরিক্ত চাই তোকে, কিন্তু তুই আমার ভাগ্যে নেই প্রেয়সী। আমি যে তোর জীবনে ক্ষণিকের চাইলেও তোকে নিজের কাছে রাখতে পারবো না। তুই আয়নের কাছে ভালো থাকবি প্রেয়সী। কাঁদতে কাঁদতে মেঘের মুখ থেকে গলগল করে রক্ত পড়তে থাকে, কিন্তু তাও ও মাইশার নাম নিয়ে কান্না করে যাচ্ছে। কিছুক্ষণ পর হোটেল ম্যানেজার এসে মেঘকে হসপিটালে ভর্তি করায়। মাইশা কাঁদতে কাঁদতে রোডে এসে পড়েছে, তখনই হঠাৎ করে মাইশা মাথা ঘুরে একটা গাড়ির সামনে পড়ে যায়। দুর্ভাগ্যবশত গাড়িটা আয়ানের ছিল। ও মাত্রই হসপিটাল থেকে একটা সার্জারি শেষ করে বাড়িতে যাচ্ছিল। আয়ান পেশায় একজন হার্ট সার্জানিস্ট। আয়ান গাড়ি থেকে নেমে মেয়েটাকে দেখে 1 সেকেন্ডে চিনে যায়। আয়ান মাইশাকে এইভাবে দেখে ওর বুকে মোচড় দিয়ে ওঠে। আয়ান জলদি করে মাইশার কাছে গিয়ে ওকে কোলে করে গাড়িতে বসিয়ে জ্ঞান আনার চেষ্টা করে। কিন্তু মাইশা কোনো রেসপন্স করে না, কারণ মাইশার শরীর বেশ দুর্বল ছিল। আয়ান মাইশাকে হসপিটালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রুমে বসে বসে ড্রেস চুজ করছিলাম, কিন্তু একটা ড্রেসও পছন্দ হচ্ছিল না। আর এদিকে একটু পরে ফাংশন শুরু হবে। ধ্যাত, একটা ড্রেসও মন মতো পাচ্ছি না, কি যে করি। তখনই দরজা খোলার আওয়াজ পেলাম। পেছনে ঘুরে দেখি আদ্র ভাইয়া দাঁড়িয়ে। হাতে কিছু ব্যাগ আছে তার। আমি আদ্র ভাইয়াকে দেখে বেশ অবাক হলাম, কারণ তিনি কখনোই আমার রুমে কখনোই আসেন না, ভুল করেও না। আজই হয়তো প্রথম আসলো। আর একবার যখন এসেছিল বিয়ের জন্য রেডি হচ্ছিলাম, ওইটা আপুর রুম ছিল। আমি আদ্র ভাইয়াকে জিজ্ঞেস করলাম, আপনি এখানে কোনো কিছু লাগবে? তিনি বললেন, হুম, তাহলে কিছু দিতে এসেছি। আমি চোখ ছোট ছোট করে বললাম, কি? আদ্র ভাই আমার সামনে এসে আমার সামনে আসা ছোট ছোট চুলগুলোকে কানের পিঠে গুজে দিলেন। আমি আবেশে আর লজ্জায় চোখ বন্ধ করে নিলাম। তিনি আমার হাতে তার আনা ব্যাগগুলো ধরিয়ে দিয়ে বললেন, এখানে কিছু ড্রেস আছে, আজকের ফাংশনে এটাই পরবি। আমি ছোট করে জবাব দিলাম, আচ্ছা। তিনি আমার গাল দুটো ধরে কপালে একটা চুমু দিয়ে গটগট করে বেরিয়ে গেলেন। আমি এখনো চোখ বন্ধ করে আছি। তিনি যাওয়ার পরই চোখ খুলে একটা প্রশান্তির শ্বাস নিলাম। আদ্র ভাইয়ার সামনে থাকলে কেন যেন আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। জানা নেই কেন। আমি তার দেওয়া ব্যাগগুলো খুলে দেখতে লাগলাম। ব্যাগের ভেতরে ড্রেসগুলো দেখে আমার চক্ষু চড়ক গাছ। আদ্র ভাইয়ের চয়েস এতটাই ভালো জানা ছিল না আমার। ব্যাগের ভেতরে একটা ডার্ক নীল কালারের গাউন ছিল। পুরো গাউনে নীল আর সাদা কালারের স্টোন বসানো, বেশ সুন্দর দেখতে গাউনটা। আদ্রিতা রুমে বসে বসে অস্থিরভাবে পায়াচারি করছে। বেশ অস্থির এবং নার্ভাস ফিল হচ্ছে ওর। কারণটা যে একমাত্র রওশন তাও জানে। এতদিন পর রওশনের সামনাসামনি হবে ভাবতেই লজ্জায় কুঁকড়ে যাচ্ছে ও।
আদ্রিতা আর রওশনের বিয়ে পারিবারিকভাবেই ঠিক হলেও রওশন ওকে পাগলের মতো ভালোবাসে। রওশনের আদ্রিতার সাথে করা আচরণগুলো দেখলে মনে হবে ওরা আগে থেকেই পরিচিত। আদ্রিতা যে রওশনকে পছন্দ করে না এমনটা না। আদ্রিতাও রওশনকে ভালোবেসে ফেলেছে ওর পাগলামোগুলো দেখে। এতদিন রওশনের সাথে যোগাযোগ হয়নি এর কারণটাও আদ্রিতা। আদ্রিতা চেয়েছিল যে বিয়ের আগে এবং যতদিন পর্যন্ত ওর চাকরি হবে না ততদিন পর্যন্ত কথা বলা যাবে না। রওশনও সাদরে গ্রহণ করেছিল আদ্রিতার সিদ্ধান্ত। আজ প্রায় ৪ বছর আবার পুনরায় দেখা হতে যাচ্ছে ওদের। সন্ধ্যায় আমি রেডি হয়ে নিচে নামতে আদ্র ভাইয়াকে দেখে কিছুটা টাসকি খেলাম। কারণ আদ্র ভাইয়ার ড্রেস আর আমার ড্রেসের কালার একদম ম্যাচ। আর স্পেশালি আদ্র ভাইয়াকে বেশ হ্যান্ডসাম লাগছে। মায়রাকে দেখে আদ্র হাঁ করে ওর দিকে তাকিয়ে আছে। তখনই পেছন থেকে ওর ফ্রেন্ড রাহুল ওকে ধাক্কা দিয়ে বলে, এইভাবে দেখিস না, ভাবির নজর লেগে যাবে। বলেই বাকি সহ ওরা হেসে দেয়। আদ্র রাহুলের দিকে চোখ গরম করে তাকায়। এদিকে মায়রার দিকে একজন লোভাতুর দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে। কিন্তু মায়রা সেই লোকটিকে লক্ষ্য করেনি। লোকটি শয়তানের হাসি দিয়ে বলে, আজ রাতে একে আমার চাই। মায়রাকে উদ্দেশ্য করে বলে, আমি আদ্র ভাইয়ার থেকে চোখ সরিয়ে স্টেজে আদ্রিতা আপুর দিকে গেলাম। রওশন ভাইয়ারা এখনো আসেনি। আপু সেই কখন থেকে একা বসে আছে। আমি আপুর কাছে গিয়ে বললাম, আপু। আপু আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। তারপর বলে, আজকে তোকে অনেক সুন্দর লাগছে মায়রা। ড্রেসটা বেশ সুন্দর, আদ্র দিয়েছে বুঝি? হুম। দেখেছিস আমার ভাইয়ের চয়েস কতটা বেটার। উফ আপু, এসব কথা রাখো তো। কেন, বরের কথা বলতে লজ্জা লেগেছে বুঝি? আমি কিছু না বলে মাথা নিচু করে নেই। মায়রা আর আদ্রিতা কথা বলছিল, তখনই ওই লোকটা আসে যে কিনা মায়রার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিল। তিনি এসে মায়রার গা ঘেঁষে দাঁড়ান। মায়রার বেশ অস্বস্তি হচ্ছে লোকটার কারণে। লোকটি আদ্রিতার উদ্দেশ্য বলে, কেমন আছো আদ্রিতা? জি আলহামদুলিল্লাহ। আমাকে চিনতে পেরেছো? হুম। আপনি রওশনের ফ্রেন্ড রাহুল না? হুম। লোকটি আপুর সাথে কথা বলার পর আমার দিকে বাজে দৃষ্টিতে তাকায়। কিন্তু আমি কিছু বলতেও পারছি না রওশন ভাইয়ের বন্ধু বলে। লোকটি আদ্রিতা আপুকে জিজ্ঞেস করে, তাই এই সুন্দরীটাকে? আদ্রিতা আপু হেসে উত্তর দেয়, আমার চাচাতো বোন। ওনারা দুজন কথা বলছিল। তখনই আদ্র ভাইয়ার আগমন ঘটে। আমি মনে মনে প্রশান্তির শ্বাস ফেলি। আদ্র ভাইয়াকে দেখা মাত্রই রাহুল নামে লোকটা বলে, তুমি আদ্র না? আদ্র ভাইয়া না চাইতেও মুখে হাসির রেখা ফুটিয়ে বলে, জি। কেমন আছো? এই তো, আপনি? ভালো। আচ্ছা আপনারা কথা বলুন, আমার মায়ের সাথে একটু কাজ আছে। কথা শেষ না করা মাত্রই তিনি আমার হাত টেনে রাহুলের কাছ থেকে সরিয়ে নেয়। আদ্র ভাইয়া আমাকে বাসার ছাদে এনে দেয়ালে চেপে ধরে জিজ্ঞেস করে, তুই ওই লোকটার গা ঘেঁষে কেন দাঁড়িয়েছিলি রেগে? আমি কাঁপা কাঁপা কণ্ঠে বলি, আমি কই দাঁড়ালাম? তিনিই তো এসে আমার গা ঘেঁষে দাঁড়িয়ে আমাকে কেমন বাজে দৃষ্টিতে দেখছিলেন। কি, আজকে তো ওই লোকটাকে মেরেই ফেলবো। আদ্র ভাইয়া কথাটা বলে নিচে যাচ্ছিল। তখনই আমি পেছন থেকে তার হাত টেনে বলি, আপুর এঙ্গেজমেন্টে কোনো সিন ক্রিয়েট করবেন না প্লিজ। তো তুই কি বলছিস, ওই লোকটাকে ছেড়ে দেবো আমি? ইম্পসিবল। ছাড়তে তো বলছি না, জাস্ট ফাংশনটা শেষ হতে দিন। আপু না হলে অনেক কষ্ট পাবে। আদ্র ভাইয়া আমার কথা শুনে কিছু একটা ভাবলেন। তারপর আমাকে উদ্দেশ্য করে বললেন, ঠিক আছে, বাট পুরো ফাংশনে তোকে আমার সাথে থাকতে হবে, আচ্ছা? আদ্র ভাইয়া আমার হাত ধরে নিচে নেমে গেলেন। আমি মনে মনে ভাবলাম, যাক, সিন ক্রিয়েট থেকে তো বাঁচা গেছে। ফাংশনের পরেও সামলে নেওয়া যাবে। নিচে আসা মাত্রই রাহুল আমাদের দিকে এগিয়ে আসে। তাকে দেখা মাত্রই আদ্র ভাইয়ার চোখগুলো লাল টকটকে হয়ে যায়। আমার ভয় হচ্ছে যদি আদ্র ভাইয়া তার রাগ কন্ট্রোল করতে না পারে তখন কি হবে। রাহুল এগিয়ে এসে বলে, আরে তোমরা কই ছিলে? ফাংশন তো শুরু হয়ে গেছে। আদ্র ভাইয়া দাঁতে দাঁত চেপে বলে, আমাদের একটু কাজ ছিল। ও, তা মায়রা, তোমার সাথে তো পরিচিত হওয়া হয়নি, চলো একটু পাশে গিয়ে কথা বলি। আমি কিছু বলতেই যাব তার আগে আদ্র ভাইয়া গট গট করে বলতে থাকে, ওর ফুল নেম তাহিরা ইসলাম মায়রা, এবার মেডিকেল ফার্স্ট ইয়ারে পড়বে। ও এই বাড়ির সর্বকনিষ্ঠ মেয়ে, বয়স 18 হবে আর কয়েক মাস পর। ও অনেক ভদ্র মেয়ে, কোনো ছেলের সাথে কথা বলা পছন্দ করে না, শুধুমাত্র কাজিন ছাড়া। আর কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করবেন। না থ্যাঙ্কস। আদ্র ভাইয়া কথাগুলো বলে আমার হাত ধরে সামনে নিয়ে যায়। আমি পেছনে তাকিয়ে দেখি রাহুল আমার দিকে ভ্যাবাচ্যাকা খেয়ে তাকিয়ে আছে। আমার বেশ হাসি পেল, তাই ফিক করে হেসে দিলাম। আমাকে হাসতে দেখে আদ্র ভাইয়া ভ্রু কুচকে জিজ্ঞেস করলেন, হাসছিস কেন? এমনি। আমি আর আদ্র ভাইয়া স্টেজে গিয়ে দেখি রওশন ভাইয়া আর আদিতা আপু কথা বলছে। আমাদের দেখা মাত্রই রওশন ভাইয়া মুচকি হাসি দেয়। তারপর বলে, কেমন আছেন আপনারা লাভ বার্ডস? রওশন ভাইয়ের কথা শুনে আমি অবাকের চরম পর্যায়ে। আমি মনে মনে ভাবলাম, তার মানে রওশন ভাইয়াও জানে? হায় আল্লাহ, না জানি আরো কত লোক জানে। যদি একবার এই কথা তুরানার কানে যায় তাহলে তো। তুরনার কথা মনে পড়তে কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয় আমার। আমি আমার হাত আদ্র ভাইয়ার থেকে ছাড়িয়ে নিলাম। আর যাই হোক, আমি কারো জীবন নিয়ে খেলতে পারবো না। বেঘরে ঘুমোচ্ছে মাইশা। একটু আগেই ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছে আয়ান।
আয়ান একটা রিপোর্ট হাতে নিয়ে কেবিনের সোফায় বসে পড়ে। রিপোর্টটা মাইশার প্রেগনেন্সির রিপোর্ট ছিল। আয়নের মুখে চিন্তার রাশ স্পষ্টত। ও ভাবছে মাইশা প্রেগনেন্ট, তাও ওর আবার বিয়ে হয়নি, কার বাচ্চার মা হবে ও? বাসায় জানলে কি যে হবে। আয়নের ভাবনার মাঝে মাইশা ঘুমের মধ্যে কেমন যেন অদ্ভুত আচরণ করতে থাকে, বারবার কারো নাম নিয়ে বিড়বিড় করতে থাকে ও। আয়ান মাইশার মুখের কাছে কান নিয়ে শোনার চেষ্টা করে ও কি বলছে। মাইশা বলে, মেঘ, মেঘ আমাকে ধোকা দেয়নি, ও আমাকে ভালোবাসে। আমাকে ভালোবাসে ও। আয়ান ভাবে তাহলে মাইশার বাচ্চাটার বাবার নাম কি মেঘ? আদ্রিতা আপুর পাশে মনমরা হয়ে বসেছিলাম। কেন যেন কিছুই ভালো লাগছে না। আদ্র ভাইয়া, আমার না কথাটা মনে পড়তে বুকে কেমন যেন মোচড় দিয়ে উঠছে। কিন্তু কেন? আমি তো আর আদ্র ভাইয়াকে ভালোবাসি না। আমি এসব কথা ভাবছিলাম, তখনই আম্মু এসে বলে, মায়েরা, তোর রুমে আমার ফোনটা রেখে এসেছি মনে হয়, একটু এনে দে না মা। আচ্ছা যাচ্ছি। ওপরে যাওয়ার আগে আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম তিনি তার বন্ধুদের সাথে কথা বলায় ব্যস্ত। কেন যেন তাকে ডিস্টার্ব করতে ইচ্ছে করলো না, কারণ তিনি কখনো এমন ফ্রি টাইম পান না। আমি একা একাই উপরে গেলাম। মায়েরা যখন ওপরে যাচ্ছিল তখন সেটা দেখে শয়তানের হাসি দেয় রাহুল। মায়েরা ওপরে যাওয়া মাত্রই রাহুলও সবার চোখ আড়াল করে মায়েরার পিছু পিছু যায়। ৩-৪ বছরের একটা বাচ্চার ছবি নিয়ে কাঁদছে একজন বৃদ্ধ লোক। বৃদ্ধ লোকটির বয়স ৬০ বছরের তো হবেই। বৃদ্ধ লোকটি বাচ্চাটির ছবিতে চুমু দিয়ে কেঁদে বলে, আর কত অভিমান করে থাকবি দাদু, এবার তো ফিরে আয়। পুরো ১৩টা বছর দূরে থেকেছিস, কতদিন তোকে দেখি না, একবার ফিরে আয় দাদু। বৃদ্ধ লোকটি কাঁদছিল। তখনই রুমে ঢোকে আদনান মাহমুদ। মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। তিনি বিড়বিড় করে বললেন, আজ এই বুড়োকে কি বাহানা দেব কে জানে। আদনান মাহমুদকে দেখা মাত্র বৃদ্ধ লোকটি তার চোখের পানি মুছে আশার আলো নিয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কোনো খবর পেলি সুহার আদনান? তিনি ন্যাকা কান্না করে বলে, না বাবা, অনেক খুঁজেছি সুহার, কোনো খোঁজ পেলাম না। বৃদ্ধ লোকটি আশার আলো যেন নিমিষেই নিভে যায়। আমুর ফোন নিয়ে রুম থেকে বের হতেই যাচ্ছিলাম, তখনই রাহুল রুমে ঢুকে দরজা লক করে আমার দিকে অদ্ভুতভাবে তাকায়। রাহুলের এমন দৃষ্টিতে আমার প্রচন্ড ভয় হচ্ছে। রাহুলকে দেখে আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি এখানে কেন? রাহুল অদ্ভুত হেসে বলে, মজা নিতে এসেছি। বলে রাহুল আমার দিকে এগিয়ে আসছিল। আমি বুঝতে পারলাম তার কোনো খারাপ উদ্দেশ্য আছে। আমি চিৎকার দিতে যাব তার আগেই উনি এসে আমার মুখ চেপে ধরে। ভয়ে থরথর করে কাঁপছি আমি। বারবার আদ্র ভাইয়ার কথা মনে পড়ছে আমার। রাহুল আমার গাউনের দুটো হাতা টান দিয়ে ছিঁড়ে ফেলে। তিনি এত জোরে টান দিয়েছিল যার ফলে ২ হাত দিয়ে আমার রক্ত বেয়ে পড়তে থাকে। মাইশার জ্ঞান আসা মাত্রই ও মেঘের নাম ধরে একটা চিৎকার দেয়। আয়ান জলদি করে মাইশার কাছে গিয়ে জিজ্ঞেস করে, মাইশা কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? খারাপ স্বপ্ন দেখেছিস? মাইশা কিছু বলতে তার আগে ওর খেয়াল হয় ও আয়ানকে দেখে ভড়কে যায়। মাইশা বলে, ভাইয়া আপনি? রাস্তায় তুই আমার গাড়ির সামনে সেন্সলেস হয়ে গিয়েছিলি, তারপর তোকে হসপিটাল নিয়ে আসি। কিন্তু তুই রাস্তার মাঝখানে কি করছিলি? মাইশা আমতা আমতা করে জবাব দেয়, আসলে আমি। মাইশা, তুই প্রেগনেন্ট? কার বাচ্চা এটা? মাইশা বুঝতে পারে আয়ান সব জেনে গেছে। কান্না করে দেয় ও। কান্না না করে বল, না হলে আমি বুঝবো কি করে? আর তাছাড়া এই খবর যদি বাসায় জানে তাহলে কি হবে বুঝতে পারছিস? আয়ান ভাইয়া আসলে কান্নার কারণে কথা বলতে পারছে না মাইশা। ও আয়ানকে কি বলবে বুঝতে পারছে না। অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়েছে মেঘকে। ওর অবস্থা বেশ খারাপ। ব্রেন টিউমারের সেকেন্ড স্টেজে আছে মেঘ। কিছুক্ষণ পর মেঘের কেবিনের দরজা খুলে হুড়োহুড়ি করে প্রবেশ করে মেঘের বোন আর ফ্রেন্ড। মেঘের এই অবস্থা দেখার পর কান্না করে দেয় মেঘলা। মেঘলা মেঘের পাশে বসে জিজ্ঞেস করে, মেঘ কিভাবে হলো এসব? আমাদের জানানোর প্রয়োজনও মনে করলি না? মেঘলা মেঘের বড় বোন। মেঘ আস্তে করে চোখ খুলে মেঘলার দিকে তাকায়। মেঘের চোখে পানি। মেঘ বলে, আমি নিজেও কয়েকদিন আগে জানতে পেরেছি। তোকে কিভাবে বলবো আপু? মাইশা কই, কেমন আছে ও? মাইশা তো প্রেগনেন্ট ছিল। ওকে কি বলেছিস? মেঘ সব খুলে বলে যে ও মাইশার সাথে কি ব্যবহার করেছে আর কি বলে। সবকিছু শোনার পর মেঘলা মেঘের গালে একটা থাপ্পড় দেয়। রাগে থরথর করে কাঁপছে মেঘলা। থাপ্পড় দেওয়ার ফলে মেঘের নাক দিয়ে রক্ত পড়তে থাকে। মেঘলার হাজবেন্ড ফারিস এসে মেঘলাকে ধরে বলে, মেঘলা তুমি পাগল হয়ে গেছো? মেঘের এই স্টেজে ওকে তুমি মারছো কেন? মেঘলা কেঁদে দিয়ে বলে, তাহলে কি করব তুমি বলো, মাইশা প্রেগনেন্ট। ওকে এই স্টেজে এতটা স্ট্রেস দিলে কেন? এতে ওর ওপর কতটা এফেক্ট হতে পারে মেঘের কোনো আইডিয়া আছে? মেঘ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আমি মরে গেলেও আয়ান ওকে ঠিকই সামলাতে পারবে। মেঘলা আর ফারিস কিছুটা চমকে বলে, আয়ানকে? আদ্র ফোনে কথা বলে স্টেজের দিকে তাকিয়ে দেখে মায়রা নেই। আদ্রের বুক মোচড় দিয়ে ওঠে। ও আশেপাশে তাকিয়ে মায়রাকে খুঁজতে চেষ্টা করে। রাহুল আমার ড্রেসের চেনে হাত দেবে তার আগে আমি তার হাতে কামড় দিয়ে আদ্র ভাইয়ার নাম ধরে জোরে একটা ডাক দেই। আদ্র তখন ওই রুমের পাশ দিয়ে যাচ্ছিল। মায়রার গলার আওয়াজ শুনে জলদি করে রুমের দিকে এগিয়ে যায়। কিন্তু ডোর লক করা ছিল। আদ্র কাছে ওই রুমের ডুপ্লিকেট চাবি ছিল।
চাবি দিয়ে দরজা খুলে আদ্রের চোখ ছানা বড়া। আদ্রের রাগের কারণে কপালের রগ ফুলে উঠেছে। আদ্র ভাইয়াকে দেখে আমার কলিজা ঠান্ডা হয়। আমি রাহুলকে ধাক্কা দিয়ে আদ্র ভাইয়ার বুকে ঝাঁপিয়ে পড়ি। আদ্র ভাইয়াকে দেখে রাহুল তার হাতের বাঁধন আলগা করে দেয়, যার ফলে আমার তাকে ধাক্কা দিতে বেশি কষ্ট করতে হয়নি। আমি আদ্র ভাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেই। হাত পা প্রচন্ড পরিমাণে কাঁপছে আমার। আদ্র মায়রার অবস্থা দেখে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। ওর বারবার মনে হচ্ছে এই অবস্থার জন্য ওই দায়ী। মায়রার কান্নার আওয়াজে ফাংশনে বেশ মানুষ ওই রুমে উপস্থিত হয়ে যায়। বাড়ির সবাইকে দেখে বেশ ভয় হচ্ছিল আমার। জানি না তারা কে কিভাবে বিষয়টা নেবে। এত মানুষ দেখে আদ্র ভাইয়া তার পরনের ব্লেজারটা খুলে আমাকে পরিয়ে দিলেন। আম্মু এসে আমাকে বলে, আম্মু কি হয়েছে তোর, ঠিক আছিস তুই? আমি কি বলবো বুঝতে পারছি না। আশেপাশের মানুষজন সব বিড়বিড় করে বলছে, আহারে বেচারা মেয়েটার এত অল্প বয়সে ইজ্জতটা গেল। তাদের কথা শুনে আদ্র ভাইয়া হুংকার দিয়ে বলে, কিছু হয়নি মায়রার, সময় মতো এসেছিলাম আমি, উল্টোপাল্টা কথা বলবেন না আপনারা। আদ্র ভাইয়া কথাটি বলে তার শার্টের হাতা ফোল্ড করে রাহুলের দিকে এগিয়ে যায়। পুরো বাড়ি থমথমে হয়ে আছে। বাড়ির সবাই বেশ রেগে আছে। আম্মু তো এখনো কান্না থামায়নি। বাড়ির সব গেস্টরা চলে গেছে। আর রাহুল সে তো আধমরা হয়ে পড়ে আছে। কিছুক্ষণ আগে আদ্র ভাইয়া আর সাদা ভাইয়া মিলে বেশ মার দিয়েছে রাহুলকে। আদ্র ভাইয়া তো মেরেই ফেলতো, তাকে অনেক কষ্টে আটকিয়েছে সাদা ভাইয়া। রওশন ভাইয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, জানা নেই কেন। হয়তো এই ঘটনার জন্য তিনি নিজেকে দায়ী করছেন। রওশন ভাইয়া বলেন, সবকিছুর জন্য আমিই দায়ী। আজ যদি আমি রাহুলকে ইনভাইট না করতাম তাহলে এমন পরিস্থিতি আসতো না। রওশন ভাইয়ের কথা শুনে বাবা বললেন, না রওশন, এখানে তোমার কোনো দোষ নেই। তুমি কি আর জানতে যে রাহুল এমনটা করবে? হ্যাঁ রওশন ভাইয়া, হ্যাঁ। শুনে সবাই যেন আকাশ থেকে পড়লো। আদ্র ভাইয়া বেশ রেগে জিজ্ঞেস করলেন, মানে কি? রওশন ভাইয়া আহত কণ্ঠে বললেন, আসলে রাহুল আগে থেকে এমন ছিল। এর আগেও ৩-৪টা মেয়েকে রেপ করেছো, কিন্তু ও বেশ ভালো ঘরের ছেলে হওয়াতে ছাড়া পেয়ে গেছে। ওর এমন আচরণে আমি ওর সাথে মেলামেশা বন্ধ করে দিয়েছি। কিন্তু কাল হঠাৎ ও আমার পা ধরে মাপ চেয়ে বলে ও নাকি ভালো হয়ে গেছে, আগের মতো নেই। রাহুল আমার ছোট কালের ফ্রেন্ড ছিল, তাই ওকে ফিরিয়ে দিতে পারিনি। কিন্তু আমি কখনো ভাবিনি যে ও মায়েরার সাথে এমনটা করবে। রওশন ভাইয়ের কথাগুলো বলার সময় চোখ থেকে তার পানি গড়িয়ে পড়ে। আদ্র ভাইয়া রেগে রওশন ভাইয়ের কলার চেপে বলে, আপনার আরো একটু খেয়াল রাখা উচিত ছিল। জানেন আজকে মায়েরার সাথে কি হতে পারতো? আদ্র ভাইয়ার এমন আচরণে সবাই কিছুটা অবাক হলেও আমি স্বাভাবিকভাবেই তার দিকে তাকিয়ে আছি। বড় আব্বু রেগে আদ্র ভাইয়াকে ধমক দেন। তিনি বলেন, আদ্র কি করছো? এখানে রওশনের কোনো দোষ নেই, সব সমস্যার মূলে রাহুল, আর ওর ব্যবস্থা আমি। বড় আব্বুর কথা শেষ না করতে দিয়ে আদ্র ভাইয়া বলে, খবরদার, রাহুলের যা করার আমি করব, কেউ ওকে টাচ করবে না। আদ্র ভাইয়ার এমন রাগ মিশ্রিত কণ্ঠ শুনে বাড়ির সবাই কিছুটা ভয় পেল, কারণ তারা জানে আদ্র ভাইয়ার রাগ চরম পর্যায়ে গেলে কি হয়। বড় আব্বু বললেন, আচ্ছা তোমরা যা করার করো, আমরা কেউ কিচ্ছু বলবো না। আদ্র ভাইয়া তার গার্ডদের ডেকে বলেন, একে নিয়ে যাও। গার্ডরা রাহুলকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। রাহুল টু শব্দ করলো না, কারণ সে সেন্সে নেই। আমার খুব খারাপ লাগছিল, তাই আম্মুকে বললাম, আম্মু আমার ভালো লাগছে না, আমি রুমে যাব। আম্মু বলল, আচ্ছা চলো, তোমার আশা লাগবে না, তুমি এখানে থাকো, আমি একটু একা থাকতে চাই। আম্মু আমার কথা শুনে কপালে একটা চুমু দিয়ে বললেন, আচ্ছা যাও। আমি উঠে রুমের দিকে যাব, তার আগে পায়ের ব্যথার কারণে পা ধরে নিচে বসে পড়লাম। পায়ের নিচের দিকে তাকিয়ে দেখলাম বেশ বড় একটা কাঁচ ঢুকে গেছে। আম্মু আব্বু সবাই এগিয়ে আসলেন আমার দিকে। আব্বু বলল, কি হয়েছে আম্মু? বাবা, পায়ে কাঁচ ঢুকে গেছে। আমার কথা শুনে বড় আম্মু রেগে গিয়ে সার্ভেন্টদের ডেকে বললেন, কি কাজ করো তোমরা? ঠিকঠাকভাবে বাসাটা পরিষ্কার করতে পারো না? সার্ভেন্টদের মধ্যে একজন রেগে বললেন, ম্যাম, আমরা পুরো বাড়ি ফুল ক্লিন করেছি, কিন্তু কিভাবে যে কাচের টুকরোটা আসলো। চুপ করো আর দেখো এখানে আরো কোনো কাচের টুকরো আছে কিনা। সার্ভেন্টরা জায়গা পরিষ্কার করতে লাগলো। আদ্র ভাইয়া এসে আমাকে কোলে তুলে নিলেন। আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। আশেপাশে তাকিয়ে দেখি সবাই আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে আছে। আদ্র ভাইয়া ভ্রু কুঁচকে বললেন, এভাবে তাকিয়ে আছো কেন সবাই? আদ্রিতা আপু বলল, তুই ওকে কোলে নিলি কেন? আমি ওকে রুমে নিয়ে ব্যান্ডেজ করে দেবো, এমনিতে ও তো এখন আর উপরে যেতে পারবে না। বড় আম্মু আদ্র ভাইয়াকে বললেন, হ্যাঁ সেটাই ভালো, তুই মায়েরাকে ব্যান্ডেজ করে দিস। আর হ্যাঁ, খেয়াল রাখিস যেন ও ব্যথা না পায়। বড় আম্মুর উদ্দেশ্য কথাটি বলে আদ্র ভাইয়া আমাকে কোলে করে উপরে নিয়ে যান। আমি লজ্জায় মাথা নিচু করে আছি, হাত পা প্রচন্ড কাঁপছে। এই প্রথম আদ্র ভাইয়ের কোলে উঠলাম, তাও বাড়ির সবার সামনে। ইস, কেন যে পায়ে কাজ ঢুকতে গেল, তাহলে হয়তো এতটা লজ্জার সম্মুখীন হতে হতো না। আদ্র ভাইয়া আমাকে রুমে এনে সোফায় বসিয়ে দিলেন। তারপর ফার্স্ট এইড বক্স এনে আমার হাতের দিকে হাত বাড়াবেন, তার আগে আমি তার হাত ধরে বলে, আমি হাতের রক্ত ক্লিন করতে পারবো। আমার কথা শুনে তিনি ধমকের সুরে বললেন, জানা আছে কি ক্লিন করবি, এখন আমাকে আমার কাজ করতে দে।
তার ধমকে কেঁপে উঠলেও আমি আমার সিদ্ধান্তে অটল, তাকে দিয়ে আমার হাত স্পর্শ করাবো না। এটাই ভেবে রেখেছি, কিন্তু তিনি আমার কথা শুনলেন না। আমার হাত থেকে আস্তে আস্তে ব্লাড ক্লিন করতে লাগলেন। তার এক একটা স্পর্শ যেন আমার শ্বাস থমকে দেওয়ার জন্য যথেষ্ট। কেন যে আদ্র ভাইয়ার স্পর্শে এতটা অদ্ভুত ফিলিংস আসে জানা নেই। কই সাদাব ভাইয়া যখন আমার হাত ধরে তখন তো এমন কোনো অদ্ভুত ফিলিংস হয় না। তাহলে আদ্র ভাইয়ার টাচে কেন এমন হয়? এসব ভাবতে ভাবতে আমার গাল দুটো লাল টমেটোর মতো লাল হয়ে ওঠে। আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে দেখি তিনি মনোযোগ সহকারে ব্লাড ক্লিন করতে ব্যস্ত। হাতের ব্লাড ক্লিন করা হলে তিনি অতি যত্ন সহকারে হাতে ব্যান্ডেজ করে দেয়। তারপর আমার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলে, তোর এই টমেটোর মতো গাল দেখলে ইচ্ছে করে কামড়ে খেয়ে ফেলি। আদ্র ভাইয়ের কথা শুনে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকি। পরে মাথা নিচু করে নেই, লোকটা এত বেহায়া কেন? সব সময় কোনো না কোনো কথায় আমাকে লজ্জায় ফেলে দেয় মনে মনে। আমার ভাবনার মাঝে আদ্র ভাইয়া বলে, আমি বেহায়া দেখেই তো তুই এত ভদ্র। বেহায়া না হলে তোর মতো নিরামিষকে হ্যান্ডেল করতাম কি করে? তা থেকে কথা শুনে আমার মাথা চক্কর দিয়ে উঠল। আমি তাকে বললাম, আপনি আমার মনের কথা শুনলেন কি করে? মনের কথা কেন, আমি তোর সব কথাই শুনতে পাই। তোর চোখের ভাষা, তোর ইশারা সব। ভালোবাসি যে তোকে। এতটুকু না বুঝতে পারলে কি করে হয়? তার কথা শুনে কি উত্তর দেব জানি না। কিন্তু এতটুকু জানি তিনি আমাকে প্রচণ্ড ভালোবাসে। কিন্তু এই ভালোবাসার কোনো মানে নেই। এটা অসমাপ্ত ভালোবাসা, এটা কখনো পূর্ণতা পেতে পারবে না। বেশ খারাপ লাগছে, আমার বুকে চাপ অনুভব করছি অনেক। কেন যেন এই কথাগুলো ভাবলে খারাপ লাগা কাজ করে। হঠাৎ অনুভব করলাম কেউ আমার পা স্পর্শ করছে। তাকিয়ে দেখি আদ্র ভাইয়া। জলদি করে পা সরিয়ে নিলাম আমি। আমার পা সরানোর কারণে তিনি বিরক্ত হয়ে বললেন, কি হয়েছে? পা সরালি কেন? আপনি আমার পা টাচ করছেন কেন? পা না টাচ করলে ওষুধ কি মুখ দিয়ে লাগাবো? কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে। তার এমন রাগ মিশ্রিত কণ্ঠে কিছুটা অবাক হলাম। আমি তাকে বললাম, আপনি তো আমার বড়, তাহলে কিভাবে? আমার কথা অসমাপ্ত রেখে আদ্র ভাইয়া বলেন, বড় ছোট এসবে কিছুই যায় আসে না। এখন জলদি পা দে, না হলে থাপ্পড় দেবো কিন্তু। না চাইতেও পায়ে গিয়ে দিতে হলো আমার। আদ্র ভাইয়া আমার পায়ের ব্লাড ক্লিন করে ব্যান্ডেজ করে দেয়। আমার প্রচুর আনইজি ফিল হচ্ছে। খারাপ লাগছে বলা চলে, কারণ আদ্র ভাইয়াকে দিয়ে নিজের পা ছুতে দেওয়ার ইচ্ছে একেবারেই আমার ছিল না। হঠাৎ আদ্র ভাইয়া আমাকে কোলে তুলে নিলেন। আমি চমকে তাকে জিজ্ঞেস করি, আবার কোলে তুলছেন কেন? তিনি আমাকে কিছু না বলে বাইরে নিয়ে যেতে থাকে। আমি তাকে বারবার জিজ্ঞেস করছি, কই নিয়ে যাচ্ছেন? কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। নিচে এসে আমাদের আবার এভাবে দেখে আদ্রিতা আপু ভ্রু কুচকায়। আপু বলে, আদ্র, ওকে আবার নিচে নিয়ে এসেছিস কেন? রুমে রেস্ট করুক। আদ্র ভাইয়া গম্ভীর কণ্ঠে বলে, ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আদ্রিতা আপু অস্থির হয়ে জিজ্ঞেস করে, কেন, মায়েরার বেশি খারাপ লাগছে নাকি? হুম, পায়ে কাজ ঢুকেছে, তাই একবার আয়নের থেকে চেক আপ করিয়ে আসি। পরে যদি ইনফেকশন হয়। আদ্রিতা আপু হেসে বলে, আরে গাধা, এতটুকু কাজ ঢোকায় ইনফেকশন হয় না। তারপরেও তোর যদি ভয় থাকে তাহলে যা হসপিটালে নিয়ে। আমি তাদের কথার মাঝে ফোড়ন কেটে বলি, আরে না আপু, এতটুকু কাজ ঢোকাতে হসপিটালে যাওয়ার কি আছে? আমি ঠিক আছি, ইনফেকশন হবে না। আদ্র ভাইয়া আমাকে ধমক দিয়ে বলে, বেশি বুঝিস তুই। তোকে কথা বলতে বলেছি নাকি? চুপ থাক তুই। আমার জিনিসের কেয়ার আমি নিজেই রাখতে পারি। আদ্র ভাইয়ের কথা শুনে আদ্রিতা আপু মুখ টিপে হাসছে। হলরুমে কেউ নেই, শুধুমাত্র আদ্রিতা আপু ছাড়া। আদ্র ভাইয়ের শেষের কথাটা শুনে আমি প্রচন্ড রকমের অবাক হই। আদ্র ভাইয়া আমাকে কোলে রেখে গাড়ি স্টার্ট দিলেন। আমি বিরক্ত হয়ে বললাম, আমি সিটে বসবো। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, কোনো দরকার নেই, চুপচাপ বসে থাক। বেশ বিরক্ত হলাম তার এরূপ আচরণে। মাইশা কান্না করতে করতে আয়ানকে বলে, মেঘের সাথে আমার রিলেশন কলেজ লাইফ থেকে। অনেক ভালোবাসি আমরা একে অপরকে। আমাদের রিলেশনের কথা মেঘের বড় বোন মেঘলা আপুও জানতো। তার মধ্যে একদিন ভুল করে আমার আর মেঘের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়ে যায়। যদিও ভুলটা সম্পূর্ণ আমার। আমার প্রেগনেন্ট হওয়ার পর আমি ভয় পেলেও মেঘ আর মেঘের বড় বোন মেঘলা আপু বেশ খুশি ছিলেন। মেঘলা আপু আমাদের কাবিনও করিয়ে রেখেছে আমার প্রেগনেন্ট হওয়ার পর। মাইশার কথার মাঝে আয়ান বলে, তার মানে তুই মেঘের লিগালি ওয়াইফ? তারপর? তারপর বিয়ের পরই মেঘ কেমন অদ্ভুত আচরণ করতে থাকে, আমাকে ইগনোর করে, অন্য মেয়েদের সাথে রিলেশন করে। আমাকে মেঘ বলে যে ওর নাকি আমাকে আর ভালো লাগে না। কিন্তু আয়ান ভাইয়া, আমি শিওর মেঘ মিথ্যা বলছে। ওর কোনো প্রবলেম হয়েছে। তারপর মাইশা কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা খুলে বলে। সব শুনে আয়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ও বুঝতে পারছে না ওর এখন কি করা উচিত। আয়ান মাইশাকে বলে, তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। ভাইয়া, বাসার সবাইকে কি বলবো? আমি দেখছি। আয়ান নিজের অ্যাপ্রন হাতে নিয়ে উঠে দাঁড়ালো। তারপর মাইশার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে, রেস্ট কর। আয়ান বেরোতে যাবে, তখনই একজন নার্স হন্তদন্ত হয়ে কেবিনে আসে। আয়ানকে উদ্দেশ্য করে বলে, স্যার স্যার। হ্যাঁ বলো। স্যার, আদ্র স্যার এসেছে মায়রা ম্যামকে নিয়ে। আদের নাম শুনে মাইশার গলা শুকিয়ে আসছে। আয়ান একবার মাইশার দিকে তাকিয়ে তারপর নার্সকে বলে, হঠাৎ? স্যার, মায়রা ম্যামের পায়ে বেশ ব্যথা পেয়েছে, আর হাতেও ব্যান্ডেজ করা দেখলাম। হোয়াট?
মায়রার এই অবস্থা শুনে আয়নের বুকে মোচড় দেয়। মায়রা অনেক আদরের আয়ানের কাছে। দুনিয়া একদিকে তো মায়রা একদিকে। নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে আয়ান তার বোনকে। ছোট থেকে বেশ আদরে বড় করেছে আয়ান মায়রাকে। আয়ান কাঁপা কণ্ঠে নার্সকে জিজ্ঞেস করে, ওরা এখন কই? স্যার আপনার কেবিনে বসে আছে। আয়ান দৌড়ে বেরিয়ে যায় মাইশার কেবিন থেকে। এদিকে মাইশারও বেশ টেনশন হচ্ছে মায়রার জন্য। অনেক আদরের বোন মায়রা, বলতে গেলে খান পরিবারে আত্মা হচ্ছে মায়রা। মাইশা নার্সকে জিজ্ঞেস করে, নার্স মায়রার অবস্থা কি বেশিই খারাপ? না ম্যাম, অতটা না, আপনি অস্থির হবেন না ম্যাম, রেস্ট করুন। এই হসপিটালটা আয়ানের, তাই মোটামুটি সবাই আয়ানের ফ্যামিলিকে চেনে। মেঘের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। মেঘলা ডাক্তারের থেকে পরামর্শ করে পরশুদিন ওকে দেশের বাইরে নিয়ে যায় চিকিৎসার জন্য। বাংলাদেশের ডাক্তাররা বলেছে যদি একটু উন্নতি হতে পারে। তাই মেঘলা একটু আশা নিয়ে বিদেশে পাড়ি দেয় ভাইকে নিয়ে। এখানে মেঘের যদি একটুও মত ছিল না, তারপরেও মেঘলা মেঘের বাচ্চার ওয়াদা দিয়ে ওকে বিদেশে চিকিৎসা করতে নিয়ে যায়। আয়ান দৌড়ে কেবিনে ঢুকে দেখে মায়েরা বেডে মুখ ফুলিয়ে বসে আছে, আর তার পাশে আদ্র দাঁড়িয়ে ফোন টিপছে। আয়ান দৌড়ে গিয়ে মায়েরাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দেয়। ভাইয়ের এমন ভালোবাসা দেখে মুচকি হাসে আদ্র। ও মনে মনে ভাবে, কতটা লাকি আমার বউ, এত কেয়ারিং একজন ভাই পেয়েছে। আয়নের মতো কেয়ার তো আমিও করতে পারবো না। ভাইয়ার কেবিনে বসেছিলাম, তখনই ভাইয়া এসে জড়িয়ে ধরে আমাকে। আমি ভাইয়াকে বলি, কালকে কই ছিলে ভাইয়া? আমার প্রশ্নটা শুনে ভাইয়া কেমন যেন আমতা আমতা করতে লাগলেন। আয়ান ভাইয়া বলল, কালকে অনেক দরকারি একটা সার্জারি ছিল তো তাই আসতে পারিনি। ও। আয়ান ভাইয়া আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আদ্র মায়ের এমন অবস্থা কিভাবে হলো? আমি ভীত দৃষ্টিতে আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে আছি, মনে মনে প্রে করছি যেন আদ্র ভাইয়া আজকে ঘটনা না বলে। আদ্র ভাইয়া ভাইয়াকে বলে, আসলে আয়ান। আদ্র ভাইয়া আর কিছু বলতে যাবে তখনই একজন দৌড়ে এসে বলে, ডাক্তার আয়ান, আপনার পেশেন্টের শ্বাস নিতে প্রবলেম হচ্ছে, জলদি আসুন। আয়ান ভাইয়া কথাটি শুনে আমাদের উদ্দেশ্য বলে, তোরা থাক, আমি একটু দেখে আসি। ভাইয়ার কথার বিপরীতে মাথা নাড়লাম আমি। ভাইয়া চলে যাওয়ার পর আমি আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, আদ্র প্লিজ ভাইয়াকে আজকের ঘটা কোনো কিছু বলবে না, তাহলে ভাইয়া পাগল হয়ে যাবে নিশ্চিত। আমার কথা শুনে আদ্র ভাইয়া চোখ ছোট ছোট করে বললেন, আমি যদি নাও বলি তাহলে বাড়ির কারো না কারো কাছ থেকে আয়ান ব্যাপারটা জেনে যাবে। তখন কি করবি? তখনকার ব্যাপার হ্যান্ডেল করে নেব। বাট আপাতত না। ভাইয়াকে বেশ চিন্তিত মনে হচ্ছিল, তাই এখন আর স্ট্রেস দিতে চাই না। আচ্ছা, বলবো না। আদ্র ভাইয়ের কথা শুনে প্রশান্তির শ্বাস ফেললাম। আমি বসেছিলাম, তখনই ফোনে একটা মেসেজ আসে আমার। মেসেজটা দেখে কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয় আমার। আর মনের ভেতরে জাগে আদ্র ভাইয়াকে হারিয়ে ফেলার ভয়। এবার হয়তো আদ্র ভাইয়াকে হারিয়ে ফেলবো আমি। মেসেজটার দিকে তাকিয়ে কয়েক ফোঁটা অশ্রু বিসর্জন দিলাম আমি। তো বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।